আসসালামু আলাইকুম সবাইকে। বাধ্য বিয়ে গল্পের 5 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ঘরের মধ্যে এক গভীর নীরবতা। নাফিসা চুপচাপ দাঁড়িয়েছিল ব্যালকনির স্লাইডিং ডোরের কাছটাই। চোখে মুখে এক অদ্ভুত নির্লিপ্ততা, শরীরে ক্লান্তির ছাপ, তবুও মনটা অস্থির। এক ঘূর্ণির মতো মনে হচ্ছিল যেন ভেতরে কিছু একটা ঘটছে, কিন্তু ভাষায় ধরা যায় না। হঠাৎ টক 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 শব্দ হলো, দরজায় হালকা শব্দ। একটা হালকা কাঁপুনি নাফিসার গায়ে বয়ে গেল। কিছুক্ষণের জন্য নিঃশব্দ, তারপর দরজার ওপাশ থেকে গম্ভীর গম্ভীর এক পুরুষ কণ্ঠ বলল, ক্যান আই কাম ইন? তেমন কিছু নয়, স্রেফ অনুমতি চাওয়া। কিন্তু সেই কণ্ঠের ভেতরে যে ভার ছিল, যে গম্ভীর্য, জানে তার অনুমতি লাগবে না, কিন্তু পরিস্থিতি আজ অন্যরকম। নাফিসা যেন মুহূর্তেই জমে গেল, চোখ বড় হয়ে উঠল। সেই কণ্ঠ যে কৌতূহলের সাথে মনে রাখে, হৃৎপিণ্ডটা যেন এক ঝটকায় ধক করে উঠল। এত স্পষ্টভাবে কেউ কখনো কাউকে অনুভব করেনি। ধীরে ধীরে সে পেছনে ঘুরে তাকালো, একটুও কথা না বলে। দরজাটা খুলে গেল, ভেতরে ঢুকলো সাইমন। প্রথমে ধীর পা, তারপর পুরো দৃশ্যমান হলো সেই দীর্ঘদেহী গম্ভীর ছড়ানো পুরুষটি। গ্রে কালারের ট্রাউজার, হালকা অরেঞ্জ ওভারসাইজ টি শার্ট, হাতটা কোণের নিচে গুটানো। ক্লাসিক ঘরোয়া, অথচ এক অদ্ভুত সৌন্দর্য জড়ানো। চুলগুলো কিছুটা এলোমেলো, কপালের উপর নেমে এসে আছে। নাফিসা থমকে দাঁড়িয়ে গেল। তাকে আগে দেখেছে, কিন্তু এমন রূপে নয়। আজ এই মানুষটাকে দেখলো যেন অন্য আলোয়। কি জানি কোথা থেকে এক কিশোরী লাজুকতা এসে মনের ভেতর ঝাঁপিয়ে পড়লো। বুকের মতো দপদপ করে উঠতে লাগলো কিছু। সে চোখ সরাতে পারলো না, ঠিক যেন কোথাও আটকে গেছে। নাফিসা হা করে তাকিয়ে আছে। ওর এমন করে হা করে তাকিয়ে থাকতে দেখে সাইমন একটু ভ্রু কুচকালো, তারপর বলল, আর ইউ ওকে? তার গলা যেন থেতলে দিল সমস্ত কল্পনার ঘোর। নাফিসা চমকে উঠলো, তারপর বলল, আমি ঠিক আছি। সে মাথা নিচু করে নিল, দ্রুত চোখ সরিয়ে ফেলল। গাল গরম হয়ে উঠেছে লজ্জায়, অস্বস্তিতে আর নিজেকে ধমক দেওয়াই। সাইমন এবার পুরোপুরি ভেতরে চলে এলো, দরজাটা নিজের হাতে আলতো করে টেনে বন্ধ করে দিল। এরপর চোখ রাখলো নাফিসার উপর। ওনাটা মাথায় পেঁচানো, মুখটা অর্ধেক ঢাকা। মেরুন রঙের আনারকলি আর চুড়িদারে মোড়া সেই পাতলা শরীরটা ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছে, মাথা নিচু। কিন্তু এক পলক চাহনিতেই যেন মন পড়ে যাওয়া যায়। সাইমন চোখ সরালো না, ধীরে ধীরে 2 হাত বুকের সামনে ভাঁজ করলো। একটা গভীর অথচ নরম কণ্ঠে বলল, তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। কালকে তোমাকে স্কুলে ভর্তি করিয়ে দেব। তুমি রিসার সাথে স্কুলে যাবে। সব ডকুমেন্ট আমি আজ রাতের ভেতর আনিয়ে নেব। নাফিসা চোখের কোণ দিয়ে তাকালো, কিছু বলবে কি বলবে না বুঝে উঠতে পারছে না। সাইমন আবারও বলল, আর বিকেলে রেডি থেকো, রুহি আর রিসার সাথে যাবে শপিং এ। তোমার যা যা প্রয়োজন লিস্ট করে নিও। সাইমন বলেই থামলো, নাফিসার প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করলো। নাফিসা মাথা নিচু রেখেই এক নিঃশ্বাসে বলে ফেললো, আপনি আমাকে একটা সরকারি স্কুলে ভর্তি করিয়ে দিন। আমি রিসা আপুর স্কুলে যাব না। আর আমার কিছু লাগবে না। আসার সময় স্যার অনেক জামা দিয়েছিলেন, ওগুলোই যথেষ্ট। আপনি প্লিজ আমার পেছনে এত খরচ করবেন না। আর একটা কাজ খুঁজে দিন আমাকে। আপনাদের এখানে কতদিন থাকবো জানি না। এই কথাগুলো বলার সময় তার কণ্ঠ থরথর করে কাঁপছিল। গলায় যেন চেপে বসেছে এক অজানা আতঙ্ক আর দায়বদ্ধতার বোধ। সাইমন তার দৃষ্টিটা নরম করলো না, 2 হাতে বুকের সামনে ভাঁজ করে ঠান্ডাভাবে তাকিয়ে রইল। কিছুক্ষণ এমন ভাবে তাকিয়ে রইল, চোখে সন্দেহ, জিজ্ঞাসার চাপা ক্রোধ। তারপর গলা নামিয়ে জিজ্ঞেস করলো, তোমাকে কেউ কিছু বলেছে? নাফিসা দ্রুত মাথা নাড়ালো, তারপর বলল, না, কেউ কিছু তো বলেনি। সাইমন বলল, তাহলে? নাফিসা বলল, আসলে আপনি আমার জন্য অনেক করেছেন, আমি আর আপনার বোঝাতে চাই না। এই শেষ কথাটুকু বলতে বলতে তার গলাটা ভার হয়ে গেল, ঠোঁট কেঁপে উঠল। সাইমন চোখ সরালো না, তারপর বলল, বেশি কথা বলা আমার পছন্দ না। তুমি যতদিন না বড় হচ্ছ ততদিন তুমি আমার দায়িত্ব। ছোট মানুষের এত কথা বলতে হয় না, পিচ্ছি পিচ্ছির মতো থাকো, যা বলেছি তাই করবে। নাফিসা আবার কিছু একটা বলতে চাচ্ছিল, হালকা করে ঠোঁট ফাঁক করে বলতে গিয়েই তারপর বলল, কিন্তু আমি। সাইমন বলল, এনাফ। সাইমনের গলা আবার কিছুটা কঠিন। সাইমন বলল, এক কথা বারবার রিপিট করতে ভালো লাগে না আমার, আমাকে রাগাবে না। এই কথাগুলোর গম্ভীরতা এতটাই ঠান্ডা ছিল যে নাফিসা কেঁপে উঠল। সত্যি সে চমকে উঠল একেবারে। একটু আগেও যে মানুষটা সুরলো গলায় কথা বলছিল, হঠাৎ তার গলায় এমন তীব্র ধমক কেন? সে চোখ নামিয়ে ফেললো, একদম মুখ ঘুরিয়ে নিল। বুকের ভেতর কেমন যেন একটা গুমুট কান্না জমে থাকলো। সাইমন কিছুক্ষণ তাকিয়ে থাকলো তার দিকে, তারপর গলার স্বর স্বাভাবিক করে বলল, টাইম মতো বিকেলে রেডি হয়ে থেকো। আর কোনো প্রবলেম হলে আমায় বা আম্মুকে জানাবে, ঠিক আছে? এই বলে ধীরে ধীরে দরজার দিকে হাঁটতে লাগলো। দরজার সামনে এগিয়ে একবারও পিছনে ফিরে তাকালো না। দরজা খুললো, ধীরে ধীরে আবার নিজেই টেনে বন্ধ করে দিল। ঘরটা আবারও চুপচাপ হয়ে গেল। নাফিসা দাঁড়িয়ে আছে, মাথা নিচু, এক হাত বুকের উপর, কিছু একটা বোঝার চেষ্টা করছে যেন। তারপর ধীরে ধীরে সে বুকের কাছে হাত রাখলো, নিঃশ্বাস ফেললো গভীরভাবে। নাফিসা মনে মনে বলল, এই মানুষটার সামনে এলেই কেন জানি বুক কেঁপে ওঠে, শরীর ঠান্ডা হয়ে আসে, অথচ মন এক অজানা উষ্ণতায় ভরে যায়। তার মাথার ভেতরে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এটা কি, কেন হচ্ছে এসব? তার ছোট মস্তিষ্ক বুঝে উঠতে পারছে না, সে নিজেও জানে না, কিন্তু আল্লাহ তো জানেন।
হয়তো এটা সেই বন্ধন, যে বন্ধন শুধু হালাল সম্পর্কের মধ্য দিয়ে হয়। বিয়ের মাধ্যমে আল্লাহ মানুষের মধ্যে এমন টান তৈরি করে দেন যার ব্যাখ্যা মানুষ নিজেই খুঁজে পায় না, যা বুঝে না বয়সের ব্যবধান। নাফিসা জানে না কিভাবে, জানে না কেন, কিন্তু এই মানুষটার সামনে এলেই মনে হয় যেন আমি নিরাপদ, আমি বেঁচে আছি, আমি কোনো এক অপরিচিত অথচ অপার ভালোবাসার আশ্রয়ে দাঁড়িয়ে আছি। বাইরের বৃষ্টি থেমেছে কিছুক্ষণ হলো, কিন্তু বাতাসে এখনো বৃষ্টির গন্ধ। জানালার পাশে রাখা ছোট্ট একটা মনকোচর গাছ দুলছে হালকা বাতাসে। পেছনে স্টাডি রুমটা বেশ নিরিবিলি, চারিদিকে শান্ত, শুধু ঘড়ির কাঁটার একঘেয়ে টিকটিক শব্দ আর মাঝে মাঝে ছাদের টিনে পড়ে থাকা বৃষ্টির জলফোঁটা টুপটাপ করে গড়িয়ে পড়ছে। রিসা বসে আছে স্টাডি রুমে, টেবিলের উপর খোলা আছে জীববিজ্ঞান বইটা, কিন্তু বইয়ের পাতায় মন নেই তার। এক ভাবনার জগতে হারিয়ে গেছে সে। চোখ জোড়া সামনের দিকে, বুকের বাঁ পাশটায় যেন ধকধক করে কিছু একটা চলছে। সামনের চেয়ারে বসে আছে সে, একটা তামাটে গায়ের রঙের পুরুষ, শ্যামলা নয়, আরো একটু ডিপ, একটা উৎসবাদামি ছায়া যার গায়ে লেগে থাকে সারাক্ষণ। পরনে পুরনো একটা চেক শার্ট, হাতা গুটিয়ে রাখা, কিন্তু তার শরীরে এমন ভাবে মানিয়ে গেছে যেন পোশাকটা তার নয়, সে পোশাকের। চুলগুলো একটু এগুছালো, চোখ জোড়া গভীর, ভাবলেছেন কিন্তু স্থির। এক দৃষ্টে তার খোলা খাতায় কিছু একটা লিখছে, মাঝে মাঝে থামে, ভাবে, আবার লিখে চলে। রিসার চোখ পড়ে আছে তার হাতে, কলম ধরার ভঙ্গিটা কি শান্ত, কি স্থির। হঠাৎ কলমটা থেমে গেল, মনে হচ্ছে তাকে কেউ গভীরভাবে পর্যবেক্ষণ করছে। মাথা উঠিয়ে আকাশ সরাসরি তাকালো রিসার দিকে। রিসা তখনও তাকিয়ে আছে ওর দিকে। রিসা বলা চলে হা করে তাকিয়ে আছে, সেই দৃষ্টি কারো নজর এড়ায় না, আকাশেরও এড়ায়নি। সে ভ্রু কুচকে ফেললো সঙ্গে সঙ্গে। পরক্ষণে টেবিলের উপর থাকা তুড়ি বাজালো দুবার টক টক করে। চমকে উঠলো রিসা, কি এভাবে তাকিয়ে আছো কেন? তোমার পড়া কমপ্লিট? পড়া দাও, পড়া কমপ্লিট হলে। রিসা ধরা পড়ে গেছে, তবুও হাসি থামায় না, দাঁত বের করে বলল, আপনাকে পড়ছিলাম তো স্যার, আপনি ডিস্টার্ব করলেন। আপনি প্রশ্ন করুন, আপনার কথায় কি আছে না আছে সব বলে দিতে পারবো। আকাশ টক শুরু করলো, ঠোঁটে এক টুকরো অবিশ্বাস্য হাসি ঝুলিয়ে বলল, কি বলছো তুমি? রিসা আবারও সেই কচি মুখের নিকে হাসিটা দিয়ে বলল, কিছু না স্যার, কিছু বলছি না, আরেকটু হলেই হয়ে যাবে। আকাশ তার খাতাটা বন্ধ করে বলল, ওকে, পড়া কন্টিনিউ করো, তোমার পড়া শেষ হলে আমাকে যেতে হবে, আমার আরো টিউশনি আছে। রিসা মুখ টেনে বলল, এত তাড়াতাড়ি চলে যাবেন স্যার? আকাশ এবার একটু অবাক হয়ে তাকালো, তারপর বলল, মানে? রিসা সামলে বলল, মানে স্যার বলছিলাম কত সময় তাড়াতাড়ি চলে যাই, মনে হলো আপনি তো এখনোই এলেন, এর মধ্যেই 2 ঘন্টা হয়ে গেল। আকাশ একটু হাসলো না, বরং গম্ভীর্য রেখেই বলল, হ্যাঁ ঠিক বলেছ, এতক্ষণ ধরে তুমি আমাকে একটা পড়াও দাওনি, এভাবে চললে তোমার আম্মুর কাছে আমি কমপ্লেন দিয়ে যাব। ঋষভ ভ্রুকুচকে বলল, আরে স্যার এত সিরিয়াস হচ্ছেন কেন? কাল থেকে ঠিক করে পড়া দেব, আপনি শুধু একটু ভালোবেসে আমার সাথে কথা বলবেন। আকাশ থমকে গেল, তারপর বলল, কি বললে তুমি? ঋষা তড়িঘড়ি করে কণ্ঠ পাল্টে বলল, কিছু না, কিছুই বলিনি স্যার, আমি শুধু বললাম আম্মুর কাছে কমপ্লেন দেওয়ার দরকার নেই, আমি ভদ্রমেয়ের মতো আপনার সব পড়া পড়ে দেব কাল থেকে। আকাশ এবার কিছু না বলে বলল, মনে থাকে যেন, আজকের মতো আল্লাহ হাফেজ। এই বলে পিঠে রাখা ব্যাগটা কাঁধে চাপিয়ে বেরিয়ে গেল চুপচাপ। ঋষা কিছুক্ষণ তাকিয়ে রইল ওর যাওয়ার দিকটাই, বুকের বাঁ পাশে হাত রেখে বলল, তোর ব্ল্যাক ডায়মন্ড তো তোকে দেখতেই পাই না। তারপর মাথা নিচু করে মনের ভেতর গুনগুন করলো, তারপর বলল, আল্লাহ আমার ব্ল্যাক ডায়মন্ড আমাকে কবে বুঝবে? আল্লাহ আমার ক্রাশকে তুমি হেদায়েত দাও, আমাকে বোঝার ক্ষমতা দাও। আল্লাহ এমন কিছু ওনার ভিতরে দিয়ে দাও যাতে উনি আমার পেছনে পাগলের মতো ছুটে বেড়ান, আমাকে ছাড়া কাউকে যেন চোখে না দেখেন, কবুল করে নাও আল্লাহ মাবুদ। তার চোখে তখন লুকিয়ে থাকা স্বপ্নের জল, হাসির নিচে গুমড়ে ওঠা ব্যথার আস্তরণ। আকাশের পেছনে কোনো সোনালী পরিবার নেই, সে একটা সাধারণ ছেলের মতো বড় হয়েছে। তার বাবা রশিদ কোম্পানিতে চাকরি করেন, মধ্যবিত্ত সাদাসিধে জীবন। আকাশ অনেক ছোট বয়স থেকে নিজে পড়ার খরচ নিজেই চালায়, অনেকগুলো টিউশনি করে, তার মধ্যে একটা এই রিসার টিউশনি। সে এখন অনার্স 4th ইয়ারে। সাইফানের অনেক ভালো বন্ধু, ছোটবেলা থেকে আসা যাওয়া এই বাড়িতে। তাদের প্রথম দেখা হয়েছিল, আকাশ একবার তার বাবার সাথে অফিসে এসেছিল, তখন সাইফানের সাথে পরিচয়। কথায় কথায় দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, আজ সেটা গাঢ় হয়েছে। সাইফান অনেক মিশুক, সেও আকাশকে পরিবারের মতোই দেখে। রিসা, সে তো এখন উঠতি বয়সের এক কিশোরী তরুণী, বুকের মধ্যে একতরফা ভালোবাসার ফুল ফুটে, যার সুগন্ধ একমাত্র সেই পায়, যাকে ভালোবাসে সে নয়। আর রিসার একটা দুর্বলতা আছে, ডার্ক স্কিন ছেলেদের জন্য এক অদ্ভুত ক্রাশ। আকাশের ব্যক্তিত্ব, ব্যবহার, ঠান্ডা মাথায় ভদ্রতা, এসব দেখে সে আরো গভীরভাবে ভালোবেসে ফেলে। কিন্তু একতরফা ভালোবাসা কি সবসময় পরিণতি পায়? আকাশ আর রিসার মাধ্যমে আকাশ পাতাল পার্থক্য। একজন মধ্যবিত্ত পরিবারের মাটির ঘ্রাণ রাখা বাস্তববাদী ছেলে, আর একজন সম্ভ্রান্ত ঘরের কন্যা, যে এখনো বাস্তবতাকে সিনেমার মতো দেখে। রিসার মাথায় এখনো বাস্তবতা এসে ঠেকেনি, সে জানে না এই প্রেমে কাটাও আছে। এখন সে শুধু ভালোবাসার স্বপ্ন দেখে। ভালোবাসা হয়তো পবিত্র, কিন্তু সমাজের হিসাব নিকাশ পবিত্র নয়। এই প্রেমের ভবিষ্যৎ কেউ জানে না, হয়তো শুধু আল্লাহ জানেন। বিকেল ঠিক 5টা বাজতে চলেছে। আকাশি রঙের একটা বিকেল যেন জানালার বাইরে গড়িয়ে গড়িয়ে পড়ছে ধীরে ধীরে। পশ্চিম দিকের আকাশে রঙিন তুলির আঁচড়ে কেউ যেন সিঁদুরি কমলা আর ধোঁয়াটে সাদা মেখে দিয়েছে। পাখিরা গাছের ডালে ফেরার পথে একটা নিঃশ্বাস ফেলে বিকেল বলছে, আজকের দিনটা ফুরাচ্ছে। বাড়ির ভেতর সেই নরম আলো এসে
পড়েছে নাফিসার রুমের জানলার পাশে রাখা ল্যাম্প টেবিলের উপরে। ল্যাম্প জ্বালানো হয়নি, প্রয়োজনও নেই, আলো এমনিতেই পর্যাপ্ত। নাফিসা একটা রঙিন বই হাতে নিয়ে পড়ছে, পুরনো উপন্যাস, পাতাগুলো হালকা হলদে, কাগজের গন্ধে মিশে থাকা সময়ের গল্প। সে পড়ায় ডুবে আছে। নাফিসা উপন্যাসে হারিয়ে যেতে জানে, সেখানে কারো প্রেম থাকে, কারো হারিয়ে যাওয়ার স্বপ্ন, কেউ মরে যায়, কেউ গল্পের শেষ পাতায়, কেউ হঠাৎ ফিরে আসে, আর সে প্রতিটা পৃষ্ঠা চোখ বুজে অনুভব করে। মনে হয় যেন সেই চরিত্রের সাথে সে নিজেও খানিকটা হাঁটছে। ঠিক তখনই ধপ করে একটা শব্দ হয় ঘরের নিস্তব্ধতায়। নাফিসা চমকে তাকায়, বিছানায় মুখ থুবড়ে শুয়ে পড়েছে রিশা। যেন একটা মানুষ নয়, একটা ঝড় এসে আশ্রে পড়েছে এই ঘরের ভেতরে। চোখ তুলে দেখে জিন্স পরা, হাঁটু পর্যন্ত একটা কুর্তি গায়ে, চুলগুলো সোজা করা, পুরো মাথা ভরে খুলে রেখেছে, কানের দুলে হালকা ঝুমঝুম শব্দ, ঠোঁটে হালকা পিচ শেডের লিপস্টিক, চোখের ছোঁয়া একটা কাজল। দেখে মনে হচ্ছে আজ ওর কোথাও যাওয়ার কথা ছিল। রিশা হঠাৎ ছোঁয়া থেকে লাফিয়ে উঠলো, বিছানার পেছনে গা ঘুরিয়ে এসে এক নিঃশব্দে বলে উঠলো, এই তুই এখনো রেডি হসনি? দা ভাইয়া কিন্তু রেগে যাবে, নিচে ওয়েট করছে আমাদের জন্য। আমি আর রুহি আপু রেডি। কেন রেডি হসনি এখনো? ছটপট রেডি হ, আমরা শপিং এ যাব, এখনই যাব, দেরি করলেই ভাইয়া। এক নাগারে কথাগুলো বলে ও থামে, নাফিসার দিকে তাকিয়ে থাকে। নাফিসা এতক্ষণ হা করে তাকিয়ে আছে রিশার মুখের দিকে। এত কথা কিভাবে বলে এক মেয়ে? মনে হয় না সে নিঃশ্বাস নেই মাঝে মাঝে। রিশাকে না দেখলেও হয়তো বুঝতো না কখনো। নাফিসা আস্তে করে বলল, আপু আমি যাব না, আমার অনেক জামা আছে। কথা শেষ হবার আগে রিশা বিছানা থেকে উঠে এসে ওর পাশে দাঁড়ালো। না মানে কি? এক হাতে ওকে দাঁড় করিয়ে দিল, অন্য হাতে ধাক্কা দিয়ে বলল, ওয়াশরুমে যা, রেডি হ, না হলে আমি এখন গিয়ে দা ভাইকে বলবো, উনি এসে তোর অবস্থা কিরকম করবে তখন বুঝবি। নাফিসা কিছু বলতে চাই, কিন্তু রিশা তখন চারপাশে খুঁজছে। চোখ চলে গেল বিছানার নিচের দিকে। এই যে ব্যাগটা। ও দ্রুত হাঁটু মুড়ে বসে ব্যাগের চেন খুলে একটা ঝকঝকে সাদা আনারকলি বের করলো। জামার ঘেরটাতে সূক্ষ্ম সোনালী এমব্রয়ডারি করা, দেখে মনে হয় একদম ঈদের জন্য কেনা। নাফিসা ভ্রুকুচকে বলল, এটা নতুন। আমি রিশা বলল, একদম চুপ, এটা পরবি। 2 মিনিট দিলাম, যদি নিচে না আয় তুই জানিস না রিশা কি করতে পারে। ও বলে ওকে জামা হাতে ধরিয়ে বাথরুমের দিকে ঠেলে পাঠিয়ে দিল। নাফিসা দরজা বন্ধ করতে রিশা দরজার বাইরে বেরিয়ে জোরে জোরে বলল, 2 মিনিট, আমরা নিচে ওয়েট করছি, প্লিজ দেরি করিস না প্লিজ। তারপর সে খিলখিল করে হেসে হেসে চলে গেল। ঘর আবারও নীরব হয়ে গেল। নাফিসা বাথরুম আয়নার সামনে দাঁড়িয়ে চুলে হাত বুলাচ্ছে, মুখে জল ছিটাই, তারপর এক দীর্ঘশ্বাস ফেলে। তার আর কি করার, এখন তো রেডি হতেই হবে। সে তখন পড়ছিল হুমায়ুন আহমেদের জ্যোৎস্না ও জননীর গল্প। এই লোকটাই তো সাভার থেকে এসে ধমক দেয়, বলবে ছোট মানুষের এত কথা বলতে পছন্দ হয় না, পিচ্চি পিচ্চির মতো থাকো। নাফিসা নিজের অজান্তেই মুচকি হেসে ফেলে। জানালার বাইরে তখনও আলো কমছে, পাখিরা ফিরছে, আকাশ গাঢ় হচ্ছে ধীরে ধীরে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। এই পর্বটি এই পর্যন্তই, আশা করছি ভালো লেগেছে। তো সবাই প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর চ্যানেলের রিচ বর্তমানে কমে যাচ্ছে, সবাই ভিডিওতে একটা করে লাইক দিবেন।